কিং অফ দ্য রিং টুর্নামেন্ট হেরে গেলেন সেথ রলিন্স। তাহলে কি রোমান এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ হচ্ছে না? আবার অন্যদিকে আরও একবার ব্রক লেসনারকে ভয়ঙ্কর হুমকি দিলেন ওবা ফেমি। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য রুলার ওবা ফেমি। ওবা তো বরাবরই অনেক ভালো রিয়াকশন পায়, তবে আজকে যে রিয়াকশনটা পেয়েছে এটা মারাত্মক রকমের ছিল। এর জন্য সে শুরুতেই প্যারিসের অডিয়েন্সদেরকে অ্যাপ্রিসিয়েট করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সে নিজের কথা স্টার্ট করে এবং শুরুতেই সে পল হেইম্যানকে নিয়ে কথা বলে। সে বলে যে আমার এবং পল হেইম্যানের মধ্যে একটা বিষয়ে অনেক বেশি মিল আছে, আর সেটা হলো আমাদের দুজনের মধ্যে কেউই আমরা প্রেডিকশন পছন্দ করি না। আমরা যেটা বলি সেটা হলো স্পয়লার, এবং শুরুতেই আমাদেরকে সে একটা স্পয়লার দিয়ে দেয়, আর স্পয়লারটা হলো 2026 সালের কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিততেছে ওবা ফেমি। এরপরে সে ব্রক লেসনারের বিষয়টা নিয়ে কথা বলে। সে বলে যে ব্রক লেসনার হলো একজন কাপুরুষ, সে যতবারই আমাকে মেরেছে পেছন থেকে চিটিং করে আমাকে মেরেছে, এবং আমাকে পেছন থেকে চিটিং করে হারিয়ে সে একটা গর্তের ভেতরে গিয়ে লুকিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সমস্যা নাই, 2026 সালের কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জেতার পরে ব্রক লেসনার যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে সেই গর্তের ভিতর থেকে বের করে এনে আমি তাকে একেবারে শেষ করে দিব, কারণ এখনো পর্যন্ত আমার একটা জিনিস অ্যাচিভ করা বাকি আছে, আর সেটা হলো ব্রক লেসনারের হেড, ব্রক লেসনারের মাথা। এরকম করে ওবা ফেমি বলে। তো ওবা ফেমির কথাবার্তা চলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় ডমিনিক মিস্টিরিওর। ডমিনিক মিস্টিরিও এসে নিজের ডায়লগ বাজি শুরু করে দেয়। সে ওবাকে বলে যে তুমি এই গেমে নতুন, তুমি এই রেসলিং বিজনেসে নতুন, তুমি হলে বাচ্চা, তুমি হলে রুকি, অথচ এই রেসলিং বিজনেসে, এই গেমে আমি অনেক পুরনো, আমি 20 বছর ধরে এই রেসলিং বিজনেসে আছি, মানে তার ঘাসি আরামের মতো 20 বছরের অভিজ্ঞতা আছে। এরপরে সে ওবাকে বলে যে দেখো, আমার যেহেতু অভিজ্ঞতা আছে, তাই 2026 সালে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট আমি জিতবো, আমি হব কিং। যেহেতু আমি রাজা হব, তাই সবাইকে আমার সামনে মাথা নত করতেই হবে। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আগে ভাগে তোমার হাঁটু গেড়ে বসে আমাকে রেসপেক্ট দেখাও, আমাকে সম্মান দাও। এরকম করে ডমিনিক মিস্টিরিও ওবাকে বলে। আর এই কথা বলার একটা পর্যায়ে পেছন থেকে জেডি ম্যাকডোনা স্টিল চেয়ার নিয়ে এসে ওবাকে একটা চেয়ার শর্ট করে দেয়, তবে এতে ওবার কিছুই হয় না। উল্টো ওবা জেডি ম্যাকডোনাকে একটা পাঞ্চ মেরে দিয়েছে। এই পাঞ্চের জন্য জেডি ম্যাকডোনা একবার ছিটকে পড়ে যায় রিং থেকে, রিংয়ের বাইরে। আর এদিকে সুযোগ পেয়ে ডমিনিক মিস্টিরিও ওবাকে একটা 619 লাগিয়ে দেয়। সে একটা স্প্ল্যাশের জন্য যায়, তবে সেই সময় ওবা ডমিনিক মিস্টিরিওকে ধরে ফেলে, তাকে নিজের ফিনিশারের জন্য যায়, তবে কোনো মতেই জেডি ম্যাকডোনা ডমিনিক মিস্টিরিওকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে সাকসেসফুল হয়। তবে যাবার সময় ওবা ডমিনিক মিস্টিরিওকে একটা লাইন বলে, আর সেটা হলো যে আমরা সকলেই তো জানি যে ডমিনিক মিস্টিরিওর বাবা হলো রে মিস্টিরিও, তবে আগামী সপ্তাহে আমি তোমাকে দেখিয়ে দিব যে, বা আগামী সপ্তাহে আমি তোমাকে পরিচয় করিয়ে দিব যে তোমার আসল বাবাকে। মানে এখানে একটা হুমকি দিয়েছে যে ওবা ডমিনিক মিস্টিরিওকে একেবারে শেষ করে দিবে। আসলেই কিন্তু শেষ করতে পারে, তবে ঝামেলা অন্য জায়গায় কিন্তু হতেও পারে, যেহেতু ডমিনিক মিস্টিরিওর বিষয়, সে কিন্তু অবভিয়াসলি কোনো একটা প্ল্যানিং করে তারপরে আসবে। তবে ওভারঅল এই যে সেগমেন্টটা, এটা ঠিকঠাক একটা সেগমেন্ট ছিল, পার্সোনালি আমি এনজয় করেছি। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সেথ রলিন্সের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হয়, যেখানে সেথ রলিন্স বলে যে লাস্ট টাইম আমি যখন প্যারিসে ছিলাম সেই সময় আমার কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ছিল, আমার কাছে আমার টিম দ্য ভিশন ছিল, সেই সময় ভিশন ছিল দ্য ফিউচার। তবে ভিশন এখন পাস্ট হয়ে গেছে, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটাও আমার কাছে নাই। তবে সমস্যা নাই, আমি 2026 সালে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে জিতবো, এবং আমি রোমানকে চ্যালেঞ্জ করব। রোমানের থেকে আমি আমার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ফেরত নেব। এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা আমি বিল্ড করেছি, এরকম করে সেথ রলিন্স বলে। তো এরকম টাইপের একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা আজকের প্রথম ম্যাচ হিসেবে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য একটা ফেটাল 4-এর কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল বেকি লিঞ্চ,
লিভ মর্গান, অ্যালেক্সা ব্লিস এবং চেলসি গ্রিন। তো বেশ ভালো একটা ম্যাচ ছিল, চারজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। সবার কাছ থেকেই বলা যায় যে আমরা ফিনিশার দেখতে পেয়েছি। তবে এত কিছু হওয়ার পরেও শেষ পর্যন্ত লিভ মর্গান কিন্তু সবাইকে হারিয়ে দেয় এবং সে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে সেমিফাইনালের জন্য নিজেকে কোয়ালিফাই করে নেয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আবারও সেথ রলিন্সকে দেখানো হয়। সেখানে আবার চলে আসে মন্টেজ ফোর্ড যে গত সপ্তাহে সেথ রলিন্সকে সাহায্য করেছিল, এটার জন্যই মূলত সেথ রলিন্স তাকে ধন্যবাদ জানাচ্ছিল। এরপরে সেখানে চলে আসে দ্য ব্লাড লাইন, জে উসো, জিমি উসো এবং জেকা ফাটু। জে উসো সেথ রলিন্সকে বলে যে এরপর থেকে তুমি যখন আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলবে, তুমি একটু সতর্ক হয়ে একটু কেয়ারফুলি কথা বলবে, কারণ তুমি যদি উল্টাপাল্টা কিছু বলো তাইলে কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া কিং অফ দ্য রিং টুর্নামেন্টের মধ্যে কিন্তু আমিও আছি। কিং অফ দ্য রিং টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমি জিতবো এবং কডিকে চ্যালেঞ্জ করে কডির কাছ থেকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা আমি কেড়ে নিব, এরকম করে জে উসো বলে। তো এটা শুনে সেথ রলিন্স আবার জে উসোকে বলে যে তোমাকে এটার জন্য অভিনন্দন, তবে সত্যি কথা হলো তুমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিততে পারবে না। আর এরপরে সে আবার জিমি উসোকে বলে যে জে উসো তো তাও টুর্নামেন্টের মধ্যে আছে, তুমি তো আগেই সাইডলাইন হয়ে গেছো, রোমান রেইন্স তো তোমাকে আগেই সাইডলাইন করে দিয়েছে। এরপরে পুরো উসোসকে নিয়েই কথা বলে যে দেখো তোমাদের জন্য সত্যিই আমার অনেক খারাপ লাগে, অনেক মায়া লাগে যে তোমরা কিন্তু ভালো একটা টিম, তোমরা নিজেরা ভালোভাবে কাজ করলে তোমরা কিন্তু অনেক উঁচুতে যাইতে পারতা। তবে তোমরা কি করলে, তোমরা কিন্তু রোমান রেঞ্জের পেছনে পেছনে ঘুরতেছো। আর এখন তোমাদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি হলো রোমান রেঞ্জের পেছনে পেছনে ঘোরা, এর থেকে বেশি কিছু কিন্তু আর তোমরা অ্যাচিভ করতে পারবে না। এরকম করে মূলত সেথ রলিন্স দ্য উসোসকে ছোট করে বা খোঁচা মেরে কথা বলে, যেটা শোনার পরে তো জে উসো রেগে যায় এবং জেকা ফাটুকে বলে হেই জেকাব ওরে খাইয়া দে, এরকম করে বলে। তো জেকা ফাটু আবার সেথ রলিন্সের সামনে আসে, দুজনের মধ্যে আমরা ফেস অফ দেখতে পাই। তবে এখান থেকে জেকা ফাটু চলে যায় কোনো কিছু না করে, মানে জেকা ফাটুর অ্যাটিটিউড এরকম ছিল যে সে মূলত রোমান রেইন্সকে অ্যাকনলেজ করেছে, জে উসো এবং জিমি উসোকে না। তাই সে যদি কারো অর্ডার মানে তাহলে সেটা রোমান রেইন্সেরই অর্ডার মানবে, এরকম টাইপের একটা অ্যাটিটিউড ছিল। তো এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সোলরুকা এবং লারা ভেলকেরার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা ছিল সোলরুকার প্রথম টাইটেল ডিফেন্স। তো সোলরুকা এবং লারা ভেলকেরার মধ্যে যে ম্যাচ হয় অনেক ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে একে অপরকে নিজের মুভ লাগানোর চেষ্টা করতেছিল এবং অপরজন এইগুলার যে কাউন্টারগুলো করতেছিল, এই কাউন্টারগুলা কিন্তু বা এই সিকোয়েন্সগুলা কিন্তু এই ম্যাচটাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। তো যেহেতু এটা সোলরুকার প্রথম টাইটেল ডিফেন্স, তাই এই ম্যাচের মধ্যে লারা ভেলকেরিয়া ভালো পারফর্ম করার সত্ত্বেও শেষ পর্যন্ত সোলরুকা নিজের ফিনিশার লাগিয়ে দেয় লারা ভেলকেরিয়াকে এবং সেটা উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে আবারও ব্লাড লাইনের একটা সেগমেন্ট দেখানো হয়, মানে জে উসো, জিমি উসো এবং জেকা ফাটুর একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে ওই যে জেকা ফাটু জে উসোর কথা শোনেনি, এই বিষয়টা নিয়েই মূলত কথা হচ্ছিল। তো জেকা ফাটু এখানে বলে যে জিমি উসো এবং জে উসো দেখো আমি তোমাদের কাউকেই অ্যাকনলেজ করিনি, আমি অ্যাকনলেজ করেছি আমার ওটিসি, আমার ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে। তাই আমি যদি কারো অর্ডার মানি তাহলে সেটা রোমান রেইন্সেরই অর্ডার মানবো। আর তাছাড়া সেথ রলিন্স তো আমাদের ফ্যামিলিকে নিয়ে তেমন কিছু বলেনি, অথচ এলএ নাইট কিন্তু প্রত্যেকটা সপ্তাহে এসে আমাদের ফ্যামিলিকে নিয়ে অনেক কথা বলে যাচ্ছে, তোমরা তো কিছুই করতেছো না, এটা বলে কিন্তু জেকা ফাটু সেখান থেকে চলে যায়। আর এই ঘটনা কিন্তু আসলেই সত্য, এলএ নাইট কিন্তু প্রত্যেকটা সপ্তাহে এসে রোমান রেইন্স এবং তার ফ্যামিলিকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, তবে জে উসো এবং জিমি উসো কিন্তু কিছুই করতেছে না। তবে আজকে কিন্তু আর এমনটা হয় না, তবে এই সেগমেন্টটা কিন্তু এখানেই শেষ হয়। যাই হোক, এরপরেই আমরা আজকের রাতে এলএ নাইটের একটা সেগমেন্ট দেখতে পাই। এলএ নাইট রিংয়ের মধ্যে আসে, ভাবসাপ নাই, তার দিকে মাইক্রোফোন ছুঁড়ে মারা হয়। তবে প্রথমে সে ক্যাচ করতে পারে না, তবে সেকেন্ড টাইম সে ক্যাচ করে নেয়। এরপরে সে
ফাইনালি কথা বলা স্টার্ট করে এবং এলে নাইট এখানে কি বলবে, সে আবারও ওই রোমান রেইন্স এবং তার ব্লাড লাইনকে নিয়ে কথা বলে যে রোমান রেইন্স হলো একজন রাজনীতিবিদ, সে সবসময় চিটিং করে, তার ম্যাচের মধ্যে শয়তানি করে, সে তার চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্য, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন থাকার জন্য জে উসো, জিমি উসো, জেকা ফাটুকে ব্যবহার করে, তার ব্লাড লাইন, তার ফ্যামিলিকে ব্যবহার করে, এমনকি তার পাড়া প্রতিবেশীকেও নিয়ে আসে সেজন্য শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন থাকে এটা কনফার্ম করার জন্য। তবে আমার এগুলা করতে হয় না, আমি আমার নিজের যোগ্যতায় এবং আমার ফ্যান্সদের সাপোর্টের কারণে আমি এ পর্যায়ে এসেছি এবং 2026 সালের কিং অফ দ্য রিং টুর্নামেন্ট আমি জিতবো। আর আগামী স্ম্যাকডাউনে আমার এটার জন্য কোয়ালিফাইং ম্যাচ আছে, তো আমি সবাইকে হারিয়ে দিব। সে বিশেষ করে জেউসোকে বলে যে জেউসো, আগামী স্ম্যাকডাউনে আমাদের মধ্যে যে কোয়ালিফাইং ম্যাচ হবে তুমি সেই ম্যাচের মধ্যে রিং সাইডে একাই আসার চেষ্টা করবে, তুমি আবার তোমার ভাই ব্রাদারকে যেন নিয়ে আসো না, এরকম করে এলে নাইট বলে। এরপরই আবার সেখানে মিউজিক হিট হয়ে যায় জেউসোর রিং এর মধ্যে আসে এবং এলে নাইটকে বলে যে দেখো, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই, আমি একা আসবো, আমি আমার লাকের উপরেও নির্ভর করে নয়, বরং আমি এমনিতেই তোমাদের সবাইকে হারাতে যথেষ্ট, আমি তোমাদের সবাইকে হারাবো এবং আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টে সেমিফাইনালের জন্য নিজেকে কোয়ালিফাই করে নিব। আমি আরও একবার প্রমাণ করে দিব যে এখনো পর্যন্ত আমি রাইট হ্যান্ড ম্যান, এখনো পর্যন্ত আমি মেইন ইভেন্ট জেউসোয় আছি। আর এটা মূলত জেউসোর এলে নাইটের উপর একটা ওয়ার্নিং শট, এটা শুধু এলে নাইটকে নয় বরং বাকি আরও দুজন মেম্বারকেও দিয়েছে। তো এটা বলে জেউসো সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে পেছন থেকে এলে নাইট আবার জেউসোকে নিয়ে একটু অপমানজনক কথা বলে তাকে রাগানোর চেষ্টা করে। জেউসো রেগেও যায়, এলে নাইটের ওপরে অ্যাটাক করার জন্য আসে, তবে পেছন থেকে জিমি উসো এসে জেউসোকে আটকে নেয়। সেখানে আমরা কোনো হাতাহাতি দেখতে পাই না। এরকমভাবেই মূলত এই সেগমেন্টটা সেখানে শেষ হয়। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য পেন্টা এবং রে মিস্টেরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও একটা দুর্দান্ত ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। রে মিস্টেরিওর কাছ থেকে এই ম্যাচের মধ্যে আমরা বেশ কয়েকবার 619ও দেখতে পেয়েছি, মানে রে মিস্টেরিও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এই ম্যাচের মধ্যে পেন্টাকে হারিয়ে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবার জন্য। তবে শেষ পর্যন্ত মেক্সিকান ডেস্ট্রয়ারের সঙ্গে পেন্টা নিজের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে পেছন থেকে ইথান পেজ এবং রুসেভ এসে রে মিস্টেরিও এবং পেন্টার উপরে অ্যাটাক করে দেয়। সেখানে ড্রাগন লি চলে আসে, ড্রাগন লি এসে শুরুর দিকে মোটামুটি ভালোই ফাইট করে, রুসেভ এবং ইথান পেজ দুজনের উপরেই মোটামুটি ভালোই ডমিনেট করেছে। তবে শেষ পর্যন্ত দুজনের সঙ্গে একা আর পেরে ওঠে না। আর এদিকে রুসেভ আবার কি করে, রে মিস্টেরিওর যে মাস্কটা আছে এটা খুলে ফেলে। তবে পেন্টা এখানে রে মিস্টেরিওকে কাভার করে নেয়, মানে রে মিস্টেরিওর যে চেহারাটা আছে এটা আজকের রাতে এক্সপোজ হয়নি। তো শেষ পর্যন্ত রে মিস্টেরিও এবং পেন্টাকে হেল্প করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে চ্যাট গেবল এসে দুজনকে দুইটা করে জার্মান সুপ্লেক্স লাগিয়ে শেষ পর্যন্ত পেন্টা এবং রে মিস্টেরিওকে সেভ করে নেয় চ্যাট গেবল। আর তাছাড়া চ্যাট গেবলের আজকের রাতে কিন্তু আরও বেশ কয়েকটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয়েছে, যেখানে সে মূলত অন্যদের থেকে ক্ষমা চায় বা সরি বলে। সে যেহেতু এখন ভালো হয়ে গেছে, এর জন্য সবাইকে তার পূর্বের খারাপ কাজের জন্য সরি বলে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট বা ম্যাচ আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আসি আমরা ফাইনালি আজকের রয়ের মেইন ইভেন্টে। তো আজকের রয়ের মেইন ইভেন্টে আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য একটা ফেটাল 4-এর কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল সেথ রলিন্স, জেভন এভান্স, রিকি সেন্স এবং টালা টোঙ্গা। তো চারজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। তবে এই ম্যাচের শুরু থেকে নিয়ে অর্ধেক ম্যাচ পর্যন্ত হিকুলিও কিন্তু একাই চারজন বাকি তিনজনের ওপরে ডমিনেট করে। তবে ম্যাচের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু আস্তে আস্তে এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। জেভন ইভান্সের কাছ থেকে আমরা মারাত্মক রকমের হাই ফ্লাইং মুভস দেখতে পেয়েছি, রিকি সেন্সের কাছ থেকেও ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। সেথ রলিন্সও এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ফাইট ব্যাক করে। ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে হিকুলিও আবারও ফাইট ব্যাক করে এবং সেথ রলিন্সকে ধরে তাকে নিয়ে চলে যায় রিং সাইডে, কমেন্ট্রি টেবিলের ওপরে একটা পাওয়ার বাম্প দেওয়ার চেষ্টা করে। তবে সেথ রলিন্স কাউন্টার করে উল্টো এই কমেন্ট্রি টেবিলের ওপরে হিকুলিওকে একটা স্টম্প করে দেয়। এরপরে ব্যারিকেডের ওপর থেকে একটা ম্যাটের ওপরে স্টম্প করে হিকুলিয়াকে রিং সাইড একেবারে শেষ করে দিয়েছে। এরপরে আমরা রিংয়ের মধ্যে রিকি সেন্স এবং সেথ রলিন্সের মধ্যে ফাইট দেখতে পাই। শেষ পর্যন্ত একটা স্টম্পও করে দিয়েছে রিকি সেন্সকে সেথ রলিন্স, সে পিন করে।
তবে পিন করার সময় পেছন থেকে অস্টিন থিওরি এসে রেফারিকে রিং থেকে টেনে বের করে নেয়, যার জন্য পিনিংটা ব্রেক হয়ে যায়। সেথ রলিন্স স্টম্প লাগানোর পরেও সে কিন্তু এই ম্যাচটা জিততে পারেনি। এরপরে সেখানে আবার মন্টেজ ফোর্ড চলে আসে, সে অস্টিন থিওরির উপরে অ্যাটাক করে দেয়। দুজনে ফাইট করতে করতে অডিয়েন্সদের মধ্যে দিয়ে একেবারে ব্যাক স্টেজে চলে যায়। রিংয়ের মধ্যে সেথ রলিন্স একা পড়ে থাকে। পেছন থেকে ব্রন বেকার এসে সেথ রলিন্সকে একটা স্পিয়ার লাগিয়ে দেয়। রিকি সেন্স পিন করার জন্য আসে, তবে অপরদিকে জেভান ইভান্স এসে রিকি সেন্সকে নিজের ফিনিশার ওজি কাটার লাগিয়ে পিন করে এই ম্যাচটা জিতে যায়। কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য জেভান ইভান্স কোয়ালিফাই করে নিয়েছে। সেথ রলিন্স নিজেকে কোয়ালিফাই করতে পারেনি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। যেহেতু সেথ রলিন্স কোয়ালিফাই করতে পারেনি, তার মানে তো এটা কনফার্ম যে সেথ রলিন্স কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিততেছে না, সে কিং হচ্ছে না। রোমানের সাথে সেথ রলিন্সের আমার নর্মালি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জেতার মধ্য দিয়ে কোনো ম্যাচ দেখতে পাবো না। নর্মালি কোনো ফিউড হলে সেটা অন্য বিষয়, তবে যেমনটা আমরা ভাবতেছিলাম এটা কিন্তু আর হচ্ছে না। তো পসিবলি এলএ নাইট হয়তো বা কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিততে পারে, অথবা ওবা কিন্তু কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিততে পারে। তো সামার স্লামে সেথ রলিন্স এবং রোমানের মধ্যে আমরা যেরকম 100% ধরে রেখেছিলাম যে এই ম্যাচটা হবে, তো এটার পসিবিলিটি কিন্তু কমে গেল। তার মানে কি এই ম্যাচটা প্ল্যান করা হচ্ছে রেসেলম্যানিয়া 43 জন্য? যাই হোক, এই বিষয়টা তো সময়ই বলে দিবে। তবে আজকের র মূলত এভাবেই শেষ হয়েছে। আজকের রতে আমরা ট্রাইবাল চিফ OTC 1 রোমান রেইন্সকে দেখতে পাইনি, তবে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে আমরা আগামী রতে ট্রাইবাল চিফ OTC 1 রোমান রেইন্সকে দেখতে পাবো, এবং ডেফিনেটলি সে এসে এলএ নাইটে তো পেছন গরম করে দিবেই। যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ওভারঅল আজকের রটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।